নৈপুকুর নামক গ্রামের হরিপদ জমিদার বাবুর একমাত্র মেয়ে ছিল নূপুর। নূপুরের বাবা মা তাকে নিয়ে সবসময় ভীষণ দুশ্চিন্তায় থাকতো, কারণ নূপুর পড়াশোনাতে একদমই ভালো ছিল না। পড়াশোনা করতে তার ভালো লাগতো না, আর সেই কারণেই সে একই ক্লাসে 2 থেকে 3 বছর থাকতো। আর এরকম করতে করতেই এখন সে 17 বছর বয়সেও ক্লাস 8এই পড়ে। ওই গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরা অনেক ভালো নম্বরে পাশ করত। সেই জায়গায় জমিদার বাবুর মেয়ে ফেল করায় তার বাবা মা সকলের সামনে লজ্জিত বোধ করত। জমিদার বাড়িতে কমলা নামে এক মহিলা পরিচারিকার কাজ করত। একদিন কমলাকে খুবই খুশি মনে কাজ করতে দেখে জমিদার বাবুর স্ত্রী রত্নাদেবী তাকে বলে, কিরে কমলা, তোকে দেখে আজকে এত খুশি মনে হচ্ছে কেন? কি ব্যাপার বলতো? হ্যাঁ দিদিমণি, আজকে আমি খুব খুশি। আজকে আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে, আর আমার মেয়ে ওদের ক্লাসে প্রথম হয়েছে। আমাদের এলাকায় আমার মেয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আমার মেয়েটা এবার ক্লাস 8-এ উঠবে, সেই জন্য আমি খুব খুশি। আচ্ছা দিদিমণি, আপনার মেয়েটার কি খবর? ওরও তো রেজাল্ট বেরিয়েছে শুনলাম। তোকে আর কি বলবো লজ্জার কথা কমলা, আমার মেয়েটা এবছরও ফেল করেছে। এই নিয়ে ক্লাস 8-এ 3 বার ফেল করলো। আমাদের মেয়েটার জন্য মান সম্মানটা একেবারে শেষ হয়ে গেল। সারা এলাকার লোকের সামনে আমাদের নাকটা কাটা গেল। পড়াশোনার নামে একটুও খোঁজ নেই, সব সময় মেকআপ করবে, বন্ধুদের সঙ্গে ঘুরবে, আর শুধু ফ্যাশন ফ্যাশন ফ্যাশন। এরকম করলে কি করে হবে দিদিমণি? আপনি একটু ভালো করে আপনার মেয়ের দিকে নজর দিন। অনেক সময় বাচ্চারা সঙ্গদোষেও খারাপ হয়ে যায়। হতেই তো পারে নূপুর বন্ধুদের পাল্লায় পড়ে এরকম করে। তা তুই একেবারে ঠিকই বলেছিস। আমার মেয়েটা ছোটবেলায় তো এরকম ছিল না, বেশ ভালোই পড়াশোনা করত, কিন্তু এখন ওর মাথায় যেন কিছুই ঢোকে না। রোজ স্কুলে যায়, ক্লাসও করে, কিন্তু তবুও কিছু বুঝতে পারি না। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় আছি। চিন্তা করবেন না দিদিমণি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি বা করবেন? এখন ওকে বোঝানো ছাড়া আর তো কোনো উপায় নেই। আচ্ছা কমলা, তোর মেয়ে তো এবার 8-এ উঠলো, আর আমার মেয়েও তো এখনো 8-এই পড়ছে। তোর মেয়ে তো সরকারি স্কুলে পড়ে। তোর মেয়েটাকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে আমার মেয়ে যে প্রাইভেট স্কুলে পড়ে ওখানে ভর্তি করে দি না। তোর মেয়েকে সবসময় আমার মেয়ের সঙ্গেই থাকতে বলবি। তোর মেয়ের সঙ্গে যদি নূপুর থাকে তাহলে তো কিছু শিখতে পারবে, কারণ ভালো মানুষের সঙ্গে থাকলেই তো ভালো মানুষ তৈরি হওয়া যায়। এটা তো কখনোই সম্ভব হবে না দিদিমণি, কারণ আমাদের পরিবারের অবস্থা আপনি তো জানেন। ওই প্রাইভেট স্কুলে আমার মেয়েকে পড়ানোর ক্ষমতা থাকলে আমি তো আগেই আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করে দিতাম। আরে তুই চিন্তা করছিস কেন? তোর মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের। তোর মেয়েকে শুধু আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখতে বলিস, যাতে আমার মেয়েটাও তোর মেয়ের মতো মন দিয়ে পড়াশোনা করতে পারে। পরের দিনই রত্নাদেবী কমলার মেয়ে সোনালীকে নূপুর যেই প্রাইভেট স্কুলে পড়তো সেই স্কুলে ভর্তি করিয়ে দেয়। ভালো স্কুলে ভর্তি হয়ে সোনালী প্রচন্ড খুশি হয়। নতুন স্কুলে গিয়ে কিছুদিনের মধ্যেই সোনালী তাদের স্কুলের টিচারদের মন জয় করে। কিন্তু সোনালী প্রত্যেক দিনই প্রথম ক্লাস হয়ে যাওয়ার পর নূপুরকে আর স্কুলে দেখতে পায় না। এরকমই সেদিন নূপুর প্রথম পিরিয়ডের পর ক্লাসের মধ্যে বসেই তার ব্যাগ থেকে মেকআপ প্রোডাক্ট বের করে মেকআপ করতে শুরু করে দেয়। এই দেখে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি নূপুর দিদি, তুমি ক্লাসে বসে এসব করছো কেন? স্কুলে কেউ কখনো মেকআপের জিনিস নিয়ে আসে? তুমি ব্যাগে করে মেকআপ প্রোডাক্ট এনেছো, তাও আবার ক্লাসরুমে বসে তুমি মেকআপ করছো। টিচাররা দেখলে তো তোমাকে বকবে। টিচাররা আমাকে বকবে? তোর কি মাথা খারাপ? আমি প্রত্যেক দিনই তো স্কুলে মেকআপ করে আসি। কই কখনো দেখেছিস কোনো ম্যাডাম কিংবা স্যার আমাকে বকেছে? আর তাছাড়া তুই মেকআপের কি বুঝবি বলতো? তোর মতো গরিবরা এই মেকআপের নাম জানা তো দূরের কথা, কখনো চোখেও দেখেনি। আমি আর প্রিয়াঙ্কা এখন মেকআপ করে আমাদের বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাব। তুমি এখন পার্টি করতে যাবে কিভাবে? এখন তো আমাদের জেকে ম্যাডামের ইংলিশ ক্লাস আছে, আর জেকে ম্যাডাম আজকে ক্লাস টেস্ট নেবেন। সেই সাথে ম্যাডাম আজকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়ানো শুরু করবেন, আর তুমি ম্যাডামের ক্লাস করবে না বলছো? তাছাড়া তুমি স্কুলে পার্টিটা করবে কিভাবে? সত্যি তোর মতো বোকা মেয়ে যে এখনো পৃথিবীতে আছে আমার দেখেই অবাক লাগছে। স্কুলে কখনো পার্টি হয়? আমি তো প্রত্যেকদিন প্রথম ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আমার বন্ধু প্রিয়াঙ্কার সঙ্গে স্কুল বাঙ্ক করি, আর স্কুল বাঙ্ক করার পর আমি পার্টি করি, নিজেদের ইচ্ছে মতো এদিক ওদিক ঘুরতে যাই, মজা করি। ছাড়, তুই এসব বুঝবি না, বাদ দে। এই বলে নূপুর আবার মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়ে। স্কুল বাঙ্ক করার কথা শুনে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তাদের ওই নামি দামি প্রাইভেট স্কুলের গেটে খুবই কড়া সিকিউরিটি দেওয়া থাকতো। সকাল 11টার পর তাদের স্কুলের গেটে তালা দিয়ে দেওয়া হয়, আর একেবারে স্কুল ছুটির পরই সেই তালা খোলা হয়।
কোনো ছাত্রছাত্রী চাইলেও টিচারদের পারমিশন ছাড়া কখনোই বাইরে বেরোতে পারে না। আর তাই নূপুরের মুখে স্কুল বাঙ্ক করার কথা শুনে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু তুমি স্কুল বাঙ্ক করো কিভাবে? আমাদের স্কুলে তো খুবই কড়া সিকিউরিটি, গার্ড কাকু তোমাকে এমনি এমনি ছেড়ে দেয়, তোমাকে কিচ্ছু বলে না? আমাকে কে কি বলবে? এই স্কুলে আমাকে বলার মতো কারো সাহস আছে নাকি? তুই হয়তো জানিস না, এই স্কুলটা আমার বাবার টাকাতেই চলে, আর সেই কারণে আমাকে সবাই ভয় পায়। তবে আমি স্কুলের মেন গেট দিয়ে কখনোই বাইরে যাই না। স্কুলের পেছনের দিকে যে পাঁচিলটা আছে, ওই পাঁচিলের উচ্চতা তুলনামূলক কম। আমি আর প্রিয়াঙ্কা প্রত্যেকদিন ওই পাঁচিল টপকেই পালিয়ে যাই। এই শুনে সোনালী আরো ভীষণ পরিমাণে অবাক হয়। এ বাবা, তুমি পড়াশোনা না করে এসব করো তাহলে? তার মানে তুমি যে স্কুল বাঙ্ক করো স্কুলের সকলেই জানে, স্কুলের টিচাররা সবাই জানে, আর তারপরে তোমাকে কিছু বলে না? শুধুমাত্র তোমার বাবার টাকাতে স্কুলটা চলছে সেই জন্য? না, এই স্কুলের স্টুডেন্টরা সবাই জানলেও আমাদের স্কুলের কোনো টিচারই এখন আমার স্কুল বাঙ্ক করার কথাটা জানে না। আর খবরদার, তুই কিন্তু কোনো টিচারকে জানানোর চেষ্টাও করবি না, কারণ কোনো টিচার যদি জানতে পারে তাহলে আমার বাবা মাকে বলে দেবে, আর এটা যদি আমার সঙ্গে হয়েছে তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। চল প্রিয়াঙ্কা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে নূপুর তার খুব কাছের বন্ধু প্রিয়াঙ্কাকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। সোনালীও তাদের পেছন পেছন যায়। সোনালী দেখে নূপুর এবং তার বন্ধু প্রিয়াঙ্কা স্কুলের পেছনের দিকের পাঁচিল টপকে খুব সহজেই বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখে সোনালীর মন খুবই খারাপ হয়ে যায়। কাকিমণি বারবার আমাকে বলে দিয়েছে আমি যাতে নূপুরের প্রতি খেয়াল রাখি। নূপুর খুব ভুল করছে। নূপুর তার মানে কোনো ক্লাসই করে না। কেউ যদি কোনো ক্লাস না করে তাহলে সে পড়াশোনাটা বুঝবে কিভাবে? আর সে তো ফেল করবেই না। আমি এখনই কাকিমণিকে কিছু বললে নূপুর রেগে যাবে। আমি নূপুরকে বোঝানোর চেষ্টা করব। এই বলে সোনালী ক্লাস করতে চলে যায়। পরের দিন সোনালী নূপুরকে আবার স্কুল থেকে পালিয়ে যেতে দেখতে পায়। এরকম ভাবেই কিছুদিন চলে। সোনালী প্রত্যেকদিন নূপুরকে নানান রকম ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নূপুর কিছুতেই সোনালীর কথা শুনতে চায় না। নূপুর দিদি, তুমি কিন্তু এগুলো একদম ঠিক করছো না। তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে কত স্বপ্ন বলো তো, আর তুমি এভাবে ওনাদের স্বপ্ন ভেঙে দেবে? এই এলাকায় তোমার বাবা মায়ের অনেক মান সম্মান, তুমি একবারও তাদের কথা ভাবো না কেন? তুমি এসব ছেড়ে দয়া করে পড়াশোনাতে মন দাও। এই, তুই সবসময় আমাকে জ্ঞান দিস কেন বলতো? কখন কি করতে হবে সেটা কি তুই আমাকে বলবি? তুই ভুলে যাস না তুই আমাদের বাড়ির চাকরের মেয়ে, আর তোকে স্কুলে আমার মা ভর্তি করেছে যাতে তুই সবসময় আমার খেয়াল রাখতে পারিস। আমার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেই খেয়াল রাখা তোর কর্তব্য। তোমার মা আমাকে এই স্কুলে ভর্তি করেছে যাতে আমি তোমার পড়াশোনার দিকে খেয়াল রাখতে পারি। তুমি যাতে মন দিয়ে পড়াশোনা করো সেটা তোমাকে বোঝাতে পারি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু এবার তোমার বাবা মাকে সব সত্যি কথা বলে দেব। ঠিক আছে, আমিও দেখি তোর কত বড় সাহস। আমার স্কুল বাঙ্ক করার কথা কোনোভাবে যদি আমার বাবা মা জানতে পারে তাহলে তোর সঙ্গে খুবই খারাপ কিছু ঘটবে। তোর মাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে তো দেবই, তার সাথে তোকেও এই স্কুল থেকে তাড়িয়ে দেব। তারপর তোকে ওই সরকারি স্কুলেই পড়তে হবে। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। সোনালী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার নিজের কথা ভাববে নাকি নূপুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, এই নিয়ে সে হীনমন্যতায় ভুগতে থাকে। সে কিছুতেই নূপুরের মাকে কিছু বলার সাহস পায় না। কিন্তু পরের দিন নূপুর যখন তার বন্ধু প্রিয়াঙ্কার সঙ্গে স্কুল থেকে পালাবে বলে পাঁচিল টপকাতে যাচ্ছিল, আর তখনই তাদের ক্লাস টিচার বর্ণালী ম্যাডাম তাদেরকে দেখে ফেলে। নূপুর এবং প্রিয়াঙ্কা তাদের ম্যাডামকে দেখে খুবই ভয় পেয়ে যায়। তোমাদের এত বড় সাহস, এত সাহস তোমরা কোত্থেকে পেলে? নূপুর, তোমার লজ্জা করছে না? তুমি এভাবে স্কুলে এসে পড়াশোনা না করে এসব করে বেড়াও তাহলে? সেই জন্যই তোমাকে স্কুলে দেখা যায় না। তোমার লজ্জা করছে না? তুমি এবছরও ক্লাস 8-এ ফেল করেছো। না ম্যাডাম, আমি তো এরকম আগে করিনি কখনো। আসলে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি প্রিয়াঙ্কার সঙ্গে স্কুল থেকে পালিয়ে যাচ্ছিলাম। একদম অজুহাত দেখানোর চেষ্টা করবে না। প্রত্যেক বছর তোমার ফেল করার কারণ আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। তুমি এখনই আমার সঙ্গে হেড স্যারের কাছে চলো। একমাত্র হেড স্যারই তোমার ব্যবস্থা করতে পারবেন। এই বলে বর্ণালী ম্যাডাম নূপুরকে তাদের হেড স্যারের কাছে নিয়ে যায় এবং হেড স্যারকে নূপুর এবং প্রিয়াঙ্কার স্কুল বাঙ্ক করার কথাও জানিয়ে দেয়। স্যার, প্রিয়াঙ্কা আগে ভালো মেয়ে ছিল। নূপুরের সঙ্গে থেকে থেকে প্রিয়াঙ্কারও এই অবনতি হয়েছে। আপনি এখনই নূপুরের বাবা মাকে ফোন করে স্কুলে ডাকুন। নূপুরের বাবা মাকে এখনই ব্যাপারটা জানাতে হবে। এই মেয়ে, তোমার তো ভয় ডর বলে কিছু নেই দেখছি। এমনিতেই তোমার মাথা মোটা, কোনো পড়াই তোমার মাথায় ঢোকে না, তার উপর তুমি স্কুল বাঙ্ক করা শুরু করেছো। আমি এখনই তোমার বাবাকে ফোন করছি, দাঁড়াও।
খবরদার এই কাজ করবেন না। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আমার বাবার টাকাতে আপনাদের স্কুলটা চলছে। আমার স্কুল বাঙ্ক করার কথা যদি আমার বাবা মাকে আপনারা জানান, তাহলে কিন্তু আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। আমি তো 3-4 বছর ধরে স্কুল বাঙ্ক করছি। এতদিন আপনারা আমার উপরে কোনো নজর রাখেননি কেন? আমার বাবা মাকে আমি বলবো, এতদিন আপনারা সবকিছু জেনেও ইচ্ছা করে ওদেরকে কিছু জানাননি। নূপুরের কথা শুনে হেড স্যার এবং বাকি টিচাররা খুবই ভয় পেয়ে যায়। বেয়াদব মেয়ে, তোমার সাহস তো কম নয়, তুমি হেড স্যারকে ধমক দিচ্ছ। স্যার, আপনি এর কথা শুনবেন না, আপনি ফোন করুন। না বর্ণালী, নূপুর ঠিকই বলছে। নূপুরের বাবা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে হিতে বিপরীত হতে পারে। হতেই তো পারে ওনারা সত্যি সত্যি সমস্ত দোষ আমাদের উপর চাপিয়ে দেবেন। আর তারপর জমিদার বাবু যদি আমাদের স্কুলে ডোনেশন দিয়ে বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের স্কুলটাই বন্ধ হয়ে যাবে। আমরা কিছুতেই এই ব্যাপারটা জানাতে পারবো না। তখনই সেখানে সোনালী চলে আসে। আপনারা ভুল করছেন। আপনারা আমাদের শিক্ষক, আর শিক্ষকদের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না। স্যার, আপনারা তো শুধু নিজেদের কথাই ভাবছেন, কিন্তু একবারও আপনারা নূপুর দিদির কথা ভেবে দেখছেন না? আপনারা যদি একে এভাবে ছেড়ে দেন, তাহলে এর ভবিষ্যৎটা কি হবে? যত নষ্টের করে তুই নিশ্চয়ই ম্যাডামকে সব সত্যি কথা বলেছিলি, আর সেই জন্য ম্যাডাম আমার উপর নজর রেখেছিল। এত কিছু করে তোর হলো না, তুই আবার এখানে উস্কানি দিতে চলে এসেছিস। স্যার, আপনি এখন একে স্কুল থেকে বের করে দিন। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হলেও আমার কোনো আপত্তি নেই। আমি শুধুমাত্র নিজের কথা ভেবে তোমার ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট করতে পারবো না। স্যার, ম্যাডাম, বিশ্বাস করুন, নূপুর দিদির মাথা মোটা নয়। নূপুর দিদি ভীষণ স্মার্ট, কিন্তু এ শুধুমাত্র স্কুল বাঙ্ক করার জন্যই ফেল করে। আপনারা দয়া করে এর বাড়িতে জানিয়ে দিন ব্যাপারটা। আমি বলছি, এতে আপনাদের স্কুলের কোনো ক্ষতি হবে না। সোনালীর কথা শুনে স্কুলের সমস্ত টিচারদেরই টনক নড়ে, আর অপেক্ষা না করে হেড স্যার নূপুরের বাবা মাকে ফোন করে স্কুলে ডাকে। জমিদার বাবু এবং তার স্ত্রী স্কুলে আসলে সমস্ত টিচাররা নূপুরের স্কুল বাঙ্ক করার ব্যাপারটা জানিয়ে দেয়। নূপুরের বাবা মা সেখানে তাকে বকাবকি করতে শুরু করে, এমনকি রত্নাদেবী নূপুরের গালে একটা চড় মারে। তো লজ্জা করে না, তাই না, এরকম কাজ করতে? তোকে আমাদের মেয়ে বলতেই লজ্জা করছে। শুনুন মাস্টার মশাই, আপনাদের কোনো ভয় নেই। আপনারা একবারও ভাববেন না নূপুর আমাদের মেয়ে। নূপুরকে শুধুমাত্র এই স্কুলের একজন সাধারণ ছাত্রীর মতোই বিবেচনা করুন। আর অন্য ছাত্রী যদি স্কুল বাঙ্ক করতো, তাহলে তাকে যা শাস্তি দেওয়া হতো, আপনারা ঠিক সেই শাস্তি আমাদের মেয়েকে দেবেন। আমরা শুধু নূপুরের ভালো রেজাল্ট চাই, আর কিচ্ছু না। এই কথা শুনে নূপুরের আর কিছু বলার থাকে না। নূপুরকে সেদিন স্কুল থেকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়। সেই সাথে সেদিনের পর থেকে নূপুরের প্রতি স্কুলের সকল টিচাররাই কড়া নজর রাখতে শুরু করে। নূপুরকে প্রত্যেকদিন ফার্স্ট বেঞ্চে বসানো হয়, আর নূপুরের পাশে প্রত্যেকদিন সোনালীকেও বসতে দেওয়া হয়। নূপুর চাইলেও আর কখনো স্কুল বাঙ্ক করতে পারে না, তাই বাধ্য হয়ে তাকে পড়াশোনাতেই মন দিতে হয়। এভাবেই ধীরে ধীরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নূপুর পড়াশোনাতেই ব্যস্ত হয়ে পড়ে। আর কয়েক মাসের মধ্যে নূপুর সোনালীর খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সেই সাথে নূপুর খুবই ভালো নম্বর পেয়ে ক্লাস 9-এ ওঠে। নূপুরের এই উন্নতি দেখে তার বাবা মা খুবই খুশি হয়। নূপুরের বাবা মা সোনালীকে অনেক অনেক ধন্যবাদ জানায়, কারণ নূপুরের এই পরিবর্তন শুধুমাত্র সোনালীর জন্যই সম্ভব হয়েছিল। সাগরিকা দেবী তার ছেলে, বৌমা এবং 2 নাতি নাতনির সঙ্গে বাস করত। সাগরিকা দেবী তার বৌমা পিয়ালিকে একেবারেই পছন্দ করত না, কিন্তু পিয়ালি তার শাশুড়ি মাকে সবসময় নিজের মায়ের মতো করেই ভালোবাসত। তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে কোনো মিল না থাকায় মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। এই নিয়ে অরূপ মাঝে মধ্যেই খুবই বিরক্তি প্রকাশ করত। অরূপ তার বউকে সাপোর্ট করত না, আর নাইবা সে তার বউকে বিশ্বাস করত। সে সর্বদাই তার মায়ের জন্য নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করত। একদিন বর্ষাকালের সময়, বৌমা, অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে, যাও তাড়াতাড়ি ছাদের উপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসো। একটু আগেই তো রোদ ছিল, আবার বৃষ্টি নেমে এলো। এই বর্ষাকালটাও যে কেন আসে, 2-3 মিনিট পর পর শুধু ওয়েদার চেঞ্জ হয়। মা, ছাদের উপরে অনেক জামা কাপড় মেলা আছে, আপনি একটু আমার সঙ্গে চলুন না, তাহলে তাড়াতাড়ি হবে। তোমার লজ্জা করে না? তুমি তোমার বুড়ি শাশুড়ি মাকে ছাদের উপর থেকে জামা কাপড় নিয়ে আসতে বলছো? আমি যদি জামা কাপড় তুলতে গিয়ে ছাদের উপর পা স্লিপ করে পড়ে যাই, আর এমনিতেই আমার হাঁটুতে ব্যথা, সেটা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে মা, আপনি তাহলে বসুন, আমি নিয়ে আসছি। আসলে 4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তো 4 দিনের জামা কাপড় আমি একসঙ্গে কেচে মেলে দিয়েছি। ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা আছে।
ওই তো অরূপ এসে গেছে। অরূপ, একটু আমার সঙ্গে ছাদে চলো তো, ছাদের উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। কেন? আমার ছেলে কেন মেয়েদের কাজ করতে যাবে? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, বৃষ্টি পড়তে না পড়তেই আমার উপর হুকুম করলে ছাদের উপর থেকে জামা কাপড় নিয়ে আসার জন্য। আমি যাইনি বলে তুমি আবার আমার ছেলেকে বলছো? তুই বস বাবা, বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে তুই ভিজে যাবি, তোর শরীর খারাপ করবে। আমি বরং জামা কাপড়গুলো নিয়ে আসছি। এ কি পিয়ালি, তুমি মাকে জামা কাপড় আনতে বলছো কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, মাকে তুমি এই বৃষ্টির মধ্যে ভিজতে বলছো? সারাদিন বাড়িতে কি কাজ থাকে বলো তো? মাত্র তো 5 জনের সংসার, তারপরেও তুমি সংসারের কাজ মাকে দিয়ে করাচ্ছ। নিজের কাজ নিজে করো, বুঝেছো? আমরা কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। অরূপের কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে একাই ছাদের উপর থেকে জামা কাপড় আনতে চলে যায়। এদিকে নিজের ছেলের কাছ থেকে বৌমাকে বকা শোনানোর পর সাগরিকা দেবী মনে মনে খুবই আনন্দ পায়। পিয়ালি ছাদের উপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে তার শাশুড়ি মায়ের ঘরে যায়। সে একটা বড় লম্বা দড়ি নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে সেই দড়িটা টাঙানোর চেষ্টা করে। এ কি করছো তুমি? দড়িটা নিয়ে আমার খাটের উপরে উঠে দাঁড়িয়ে আছো। তুমি কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছো? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই না? এ কি বলছেন? আমি আত্মহত্যা করতে যাব কেন? আমি তো এই দড়িটা নিয়ে এসেছি আপনার ঘরে টাঙিয়ে এর উপর জামা কাপড় মেলবো বলে। এতগুলো জামা কাপড় কোথায় মেলবো আমি কিছুই বুঝতে পারছি না। ও, জামা কাপড় মেলার জন্য শুধু আমার ঘরটাই তোমার চোখে পড়লো? কেন, তোমার নিজের ঘরেও তো তুমি জামা কাপড় মেলতে পারতে। আপনার ঘরটা তো অনেক বড়, আর আপনি তো এই ঘরে একাই থাকেন। আমার ঘরটা ছোট, সেই সাথে আমরা ওই ঘরে 4 জন থাকি, তাই ভাবলাম আপনার ঘরে জামা কাপড় মেললে সুবিধা হবে। আমার ঘরে জামা কাপড় মেললে আমি কোথায় ঘুমাবো? তোমার মাথায়? তুমি তো একেবারে খাটের উপরেই দড়িটা টাঙিয়ে দিলে, যাতে এই জামা কাপড় থেকে জল ঝরে আমার গায়ে পড়ুক আর আমি অসুস্থ হয়ে পড়ি, তাই না? মা, আপনি আস্তে কথা বলুন, আপনার ছেলে আমাকে আবার ভুল ভাববে। আমি যখনই ভালো করতে চাই আপনি তখনই আমাকে আপনার ছেলের কাছে খারাপ করে দেন। ঠিক আছে, আমি জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি। এই বলে পিয়ালি জামা কাপড়গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। পিয়ালি, এই ওয়েদারে যদি গরম গরম মুচমুচে চিকেন পকোড়ার কফি পাওয়া যায় তাহলে কি দারুণ মজা হবে বলো তো? তুমি তাড়াতাড়ি চিকেন পকোড়ার কফি বানিয়ে নিয়ে এসো। আমি জানতাম তো বর্ষাকালে তোমার অতিরিক্ত খিদে পায়। তুমি বসো, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। এই বলে পিয়ালি রান্নাঘরে চলে যায়। পিয়ালির পেছন পেছন তার শাশুড়ি মাও সেখানে আসে। আমার জন্য চিকেন পকোড়া বানাবে না, আমার চিকেন পকোড়া খেতে ভালো লাগে না। তুমি তোমাদের জন্য অল্প করে চিকেন পকোড়া বানাও, না হলে বেকার নষ্ট হবে। বাচ্চারাও তো এখনো স্কুল থেকে আসেনি। আপনি তাহলে কি খাবেন মা? আপনার তো চিকেন পকোড়া খেতে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি আপনাকে বরং পনির পকোড়া বানিয়ে দিই। না না, তুমি বরং আমার জন্য লঙ্কার পকোড়া বানাও। কয়েকটা বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কার পকোড়া বানিয়ে দাও। কাঁচা লঙ্কার পকোড়া? কিন্তু আপনি তো ঝাল খাবার একদমই খেতে পারেন না, তাহলে আবার লঙ্কার পকোড়া খাবেন বলছেন? উফ, তুমি এত প্রশ্ন করো কেন বলো তো বৌমা? আমি এমন সময় ঝাল খাবার খেতে পারি না ঠিকই, কিন্তু বর্ষাকালে আমার এই ঝাল ঝাল লঙ্কার পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমি বাইরে গিয়ে বসছি, তুমি আমার লঙ্কার পকোড়াটা আলাদা করে নিয়ে আসবে। এই বলে সাগরিকা দেবী ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে। পিয়ালি কিছুক্ষণ পর তাদের জন্য পকোড়া নিয়ে আসে। সে একটা প্লেটে করে অরূপকে চিকেন পকোড়া দেয় এবং তার শাশুড়ি মাকে অন্য একটা প্লেটে লঙ্কার পকোড়া খেতে দেয়। কি হলো মা, পকোড়াতে তো ঝাল নেই, তাহলে তোমার এত ঝাল লাগছে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার প্রচন্ড ঝাল লেগেছে। আমার ঝাল লাগছে কারণ আমি লঙ্কার পকোড়া খাচ্ছি বাবা। বাড়িতে চিকেন কম ছিল, তাই আমি বৌমাকে বলেছিলাম তোদের দুজনের জন্য চিকেন পকোড়া বানাতে আর আমার জন্য অন্য কোনো একটা পকোড়া বানিয়ে দিতে। জানি না অন্য কোনো সবজি হয়তো ছিল না, তাই তো বৌমা আমাকে লঙ্কার পকোড়া বানিয়ে দিয়েছে। এই শুনে অরূপ খুবই রেগে যায়। পিয়ালি, আমার মায়ের সঙ্গে তোমার কিসের এত শত্রুতা? চিকেন কম ছিল যখন তুমি আমাকে চিকেন পকোড়া কম দিতে পারতে, তাই বলে তুমি মাকে লঙ্কার পকোড়া বানিয়ে দিয়ে দিয়েছো? তুমি জানো না মা ঝাল খাবার খেতে পারে না? মা, ওই লঙ্কার পকোড়াগুলো দাও, আর এই নাও তুমি চিকেন পকোড়া খাও। আর এই যে পিয়ালি, এই লঙ্কার পকোড়াগুলো তুমি খাও এবার। মা, আপনি তো আমাকে লঙ্কার পকোড়া বানাতে বললেন, আপনি বলুন, আপনি কি আমাকে বলেননি? আহ বাবা, ছাড় না। আমার জন্য কেন বেকার বৌমার সঙ্গে ঝগড়া করছিস? সবসময় বাড়িতে খিটির খিটির আর ভালো লাগে না। ভাবলাম বৃষ্টির দিনে পরিবারের সঙ্গে বসে একটু ওয়েদারটা উপভোগ করব, তুমি সবটাই নষ্ট করে দিলে। সত্যি পিয়ালি, তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। জানি না আমার মাকে নিয়ে তোমার কিসের এত সমস্যা।
অরূপের কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে, তাই সে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পিয়ালির দুই ছেলে মেয়ে বল্টু এবং বুলটি ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এই তোরা ভিজে ভিজে বাড়ি চলে এলি? এই বাবা, তোরা তো পুরো ভিজে গেছিস, আর তোরা জুতা পরে ঘরের মধ্যে ঢুকে এলি। ইস, একটু আগে আমি ঘর বাড়ি মুছলাম, তোরা পুরো কাদা কাদা করে দিলি। তুমি আমার নাতি নাতনিকে বকবে না বলে দিলাম বৌমা। বাচ্চা দুটো ভিজে ভিজে স্কুল থেকে বাড়ি এলো, আর তুমি ওদেরকে অমনি বকা শুরু করে দিলে। আমার নাতি নাতনি ঘর নোংরা করেছে, তাই তো? তোমার ঘর আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও। না মা, আমি আপনাকে এটা কখন বললাম? আমি তো ওদেরকে একটু বকাবকি করছিলাম, যাতে ওরা সবসময় ঘরের বাইরে জুতা খুলেই ঘরে ঢোকে। ঘরের মধ্যে জুতা পরে ঢোকাটা তো ভালো জিনিস নয়। সাগরিকা দেবী কোনো কথা না শুনেই ঘর মুছতে শুরু করে। পিয়ালি তার বাচ্চা দুটোকে নিয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অরূপ তার মাকে ঘর মুছতে দেখতে পায়। কি হলো মা, এই বর্ষার মধ্যে তুমি আবারও ঘর বাড়ি মুছছো কেন? তো ছেলে মেয়েরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছে, জুতা পরে ঘরের মধ্যে ঢুকে গেছে বলে তোর বউ বাচ্চা দুটোকে খুব মারধর করেছে। সেই সাথে আমাকে ঘর পরিষ্কার করতে বলল। তোর বউ বলেছে আমি নাকি আদরে আদরে তোর বাচ্চা দুটোকে নষ্ট করেছি। ওর এত বড় সাহস! দাঁড়াও, আমি ওকে এখনই দেখাচ্ছি মজা। না বাবা, তুই দয়া করে আমার কথা শুনে বৌমার সঙ্গে ঝগড়া করিস না। আমি এমনিতেই বৌমার কাছে খারাপ, আমি আর খারাপ হতে চাই না বাবা। অরূপ তার মায়ের কথা শুনে পিয়ালিকে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু মনে মনে তার পিয়ালির উপর খুবই রাগ হয়। এভাবেই কয়েকটা দিন কাটে। একদিন সাগরিকা দেবী তার বৌমাকে বলে, বৌমা, আমি একটু বাজারে যাব। পাল টেলার্স এর কাছে আমার একটা ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে, আমি যাই ব্লাউজটা গিয়ে নিয়ে আসি। আপনি এই সময় বাইরে যাবেন না মা, আজকে দুপুরের দিকে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এখন বাইরে না বেরোলেই ভালো। আমারও ওই টেলারের কাছে কয়েকটা চুড়িদার সেলাই করতে দেওয়া আছে। আমি যেদিন আমার চুড়িদারগুলো নিয়ে আসতে যাব, সেদিন না হয় আপনার ব্লাউজটাও নিয়ে আসবো। এখন তো দুপুর হতে অনেক দেরি, সবে তো 10টা বাজে। কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসব। আর হ্যাঁ, আমি তোমার চুড়িদারগুলোও নিয়ে আসব, তোমাকে আর শুধু শুধু যেতে হবে না। ঠিক আছে মা, আপনি সাবধানে যাবেন কিন্তু। সাগরিকা দেবী বাজারে যাওয়ার জন্য অটোর খোঁজ করতে থাকে। সেই সময় বাইরে তার অরূপের সঙ্গে দেখা হয়। অরূপ কিছুক্ষণ আগেই অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সেও কোনো অটো না পাওয়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কি হলো মা, তুমি আবার আজকে বাইরে বের হলে কেন? আজকে তো বজ্রপাত সহ খুবই জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তুমি এই সময় কোথায় যাচ্ছ? কি আর বলবো বাবা, তোর বউ আমাকে বাজারে যেতে বলল। বাজারে একটা টেলার্সে ওর কয়েকটা চুড়িদার সেলাই করতে দেওয়া আছে। এই বর্ষাকালে তোর বৌমা সব জামা কাপড় নাকি ভিজে অবস্থায় পড়ে আছে, তাই ওর নতুন জামার প্রয়োজন। আমাকে সেই জন্যই চুড়িদারগুলো আনতে পাঠালো। মা, এবার কিন্তু আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। আমি তোমার কথা শুনে অনেক চুপ করে থেকেছি। আমার এখন মনে হচ্ছে আমি তোমার কথা না শুনে খুবই ভুল করেছি। তখন যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতাম, তাহলে আজকে তোমাকে হয়তো এই দিন দেখতে হতো না। কিন্তু আজকে আমি এর সিদ্ধান্ত করেই ছাড়বো। আমি বাড়ি ফিরি, তারপর দেখছি কি করা যায়। মাথা গরম করিস না বাবা, আমার কিচ্ছু হবে না। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, তুই সাবধানে যাস। হ্যাঁ বাবা, আর ছাতা রেনকোট সব নিয়েছিস তো? এরকম ভাবে সাগরিকা দেবী অরূপের মনে বিষ ঢেলে দেয়। অরূপ প্রচন্ড রাগান্বিত অবস্থায় অফিসে চলে যায়। সাগরিকা দেবী টেলার্স থেকে জামা কাপড় নিয়ে বাড়ি ফেরার সময় তার এক বন্ধুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে ইচ্ছা করে অনেক বেশি সময় অতিবাহিত করে, যাতে সে আজকেও তার ছেলের কাছে তার বৌমাকে বকা শোনাতে পারে। কিন্তু দুপুরবেলা বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে খুবই বজ্রপাত সহ ভারী বর্ষণ শুরু হয়। সাগরিকা দেবী ইচ্ছা করে ছাতা না নিয়ে যাওয়ায় সে পুরোপুরি ভিজে যায়। মুহূর্তের মধ্যে রাস্তাঘাটে জল জমে যায়। সাগরিকা দেবী কি করবে কিছুই বুঝে না পেয়ে রাস্তার ধারে একটা গাছের নিচে আশ্রয় নেয়। ওদিকে পিয়ালি তার শাশুড়ি মাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে। এতক্ষণ হয়ে গেল, এখনো মা বাড়ি ফিরে এলো না কেন? বাইরে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। মায়ের কি কোনো বিপদ হলো? না না, আমাকে বাইরে বেরিয়ে দেখতেই হবে, এভাবে বসে থাকলে চলবে না। পিয়ালি বাইরে বেরিয়ে এদিক ওদিক তার শাশুড়ি মাকে খুঁজতে থাকে। সে খুবই টেনশন করতে করতে কান্নাকাটিও করে। অনেক খোঁজাখুঁজির পর পিয়ালি হঠাৎ করে তার শাশুড়ি মাকে রক্তাক্ত অবস্থায় গাছের তলায় পড়ে থাকতে দেখে। আসলে সাগরিকা দেবী ওই গাছের নিচে যখন আশ্রয় গ্রহণ করেছিল, তখন হঠাৎ করে তীব্র ঝড়ের ফলে ওই গাছের একটা মোটা শুকনো ডাল ভেঙে তার মাথার উপর এসে পড়ে।
এর ফলে সাগরিকা দেবী আহত অবস্থায় ওখানেই পড়ে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে সাহায্য করার জন্য কেউ আসে না। মা, আপনার একই অবস্থা হলো, আপনি চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাব। পিয়ালি তার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি না পাওয়ায় রাস্তার ধারে পড়ে থাকা একটা ঠেলা গাড়ির উপর তার শাশুড়ি মাকে তুলে নেয়। সেই ঠেলা গাড়ি টানতে টানতে সে তার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যায়। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে সাগরিকা দেবী পুরোপুরি বিপদমুক্ত হয়ে যায়। খবর পেয়ে অরূপ সেই হসপিটালে আসে। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। তুমি যদি এই বৃষ্টির মধ্যে আমার মাকে বাইরে যেতে না বলতে, তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না। না বাবা, বৌমার কোনো দোষ নেই। আসলে আমি তোকে মিথ্যা কথা বলেছি। বৌমা আমাকে বাজারে যেতে বলেনি, বরং বৌমা তো আমাকে বাজারে যেতে বারণ করেছিল। আমি সব সময় বৌমাকে তোর কাছে খারাপ করার চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম না পিয়ালি আমাকে এতটা ভালোবাসে। আজকে পিয়ালি যদি আমাকে হসপিটালে না নিয়ে আসতো, তাহলে হয়তো আমি আর বাঁচতেই পারতাম না। এভাবেই সাগরিকা দেবী তার সমস্ত দোষ স্বীকার করে। সেই সাথে সে তার বৌমার কাছে ক্ষমা চায়। অরূপ তার বউকে ভুল বোঝার জন্য পিয়ালির কাছে ক্ষমা চায়। এভাবেই সেই বছরের বর্ষাকালের মধ্যে দিয়ে তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।